হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা সাবজেক্টটায় তোমাদের যে ছোট গল্প থাকে সেখানে 3টে ছোট গল্প থাকে। সেই ছোট গল্পগুলির মধ্যে একটা হচ্ছে ডাকাতের মা। এই যে ছোট গল্পটা সতীনাথ ভাদুড়ীর লেখা, এই গল্পটা তোমাদের আজকে আলোচনা করে শোনাবো এবং তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো। আমি প্রথম দুটো পেজ এবং উৎস অর্থাৎ কোথা থেকে এটা নেওয়া হয়েছে এই সমস্ত কিছু আগের ক্লাসে আলোচনা করেছি। এই দুটো পেজ আলোচনা করা হয়ে গেছে। তখন যারা যারা এখনও এই প্রথম পার্টটা দেখোনি তারা নিচে ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে প্রথম পার্টটা তোমরা কিন্তু আগে দেখে নেবে। যাই হোক, এই অবধি আমাদের পড়া হয়েছিল আগের ক্লাসে। আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। ভালো করে শুনবে মনোযোগ সহকারে, এবং তুমি যদি ভালো করে শুনতে পারো তাহলে কিন্তু শর্ট প্রশ্ন লিখতে কোনো অসুবিধে হবে না। প্রতিটা শর্ট প্রশ্নের উত্তর খুব সহজে কিন্তু করতে পারবে। দেখো কি বলা হচ্ছে, তবু বলা যায় না কে না কে, সৌখীর মা আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। তাহলে কি হলো, সৌখীর মা আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়ালো, বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। বন্ধ কপাট, তার ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখার চেষ্টা করলো। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরের দিকে দেখার চেষ্টা করছে। তারপরে দেখো, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, বিড়ির গন্ধ নাকে আসে। তাহলে বাইরে কি ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, শুধুমাত্র বিড়ির গন্ধ নাকে এলো। আবার টোকা পড়লো দুটো, আবার কটা টোকা পড়লো? দুটো। এবারে বলছে, এবারে একবারে কানের কাছে। কানের কাছেই হবে তো, কেন কানের কাছে হবে বলো তো? সৌখীর মা তো একবারে সেই যে টিনের তার গেটটা ছিল তার চোখ দিয়ে দেখার চেষ্টা করছিল সেখানে ফুটোয়, তাহলে কানের কাছেই টোকা পড়লো, খুব কাছে যেহেতু ছিল গেটের। তারপরে কি বলছে দেখো, এই টোকা পড়ার কথা ছিল না, অবাক কাণ্ড। তাহলে তো লোক তাহলে তো তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। তারপরে কি বলছে দেখো, বলছে তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। কে টাকা দিতে আসার কথা বলা হয়েছে এখানে? দলের লোকেরা, ঠিক আছে। তারপরে কি দেখো কি বলছে, পুলিশের লোক টোক নয় তো, টোকা মারার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখী ছাড়া পাবার যে এখনও বহু দেরি। বলছে সৌখীর তো ছাড়া পাওয়ার এখনও বহু দেরি আছে, নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব। তাহলে কি, অর্থাৎ সৌখীর মায়ের এখন এতটাই অনটন চলছে, অভাব অনটন চলছে যে তার কাছে একটাও টাকা নেই, খাওয়ার পর্যন্ত টাকা ঠিকভাবে নেই। ওই জন্য বলছে তুমি যেই হও টাকা দিলে নিয়ে নেব, তারপর অন্য কথা। তারপর দেখো কি বলছে, কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখে নিয়ে, বলছে মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। বলছে কথা সাবধানে বলতে হবে, দলের কারোর নামটাম যেন আবার মুখ দিয়ে অজান্তে বেরিয়ে না পড়ে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। তার ছেলে অর্থাৎ সৌখী তাকে বলে দিয়েছিল যে তাকে ওই গেটটা খোলার আগে অর্থাৎ হুড়কো খোলার আগে 10 বার নিঃশ্বাস ফেলতে হবে। তারপর দেখো, মানসিক উত্তেজনায় নিঃশ্বাস নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কী করে? তার এতটাই উত্তেজনা তখন যে কে এসেছে রে বাবা এমন টাইমে, এত রাতে, ঠিক আছে, সেই জন্য তার আর নিঃশ্বাসই পড়ছে না, সে গুনবেই বা কী করে? দেখো, বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেললো, নিয়ম রক্ষা করে নিল, নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে কে? তারপরে বললো দেখো কে, দরজা খুলে সম্মুখে সম্মুখে এক লম্বা চওড়া লোক দেখে ডাকাতের মায়ের গা ছমছম করে। একটা দরজা খুলে দেখলো সামনে একটা লম্বা চওড়া লোক, দেখে ডাকাতের মায়ের কী হচ্ছে, গা ছমছম করলো। ঘরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? ঠিক আছে, ঢুকি কি করে, এই ঢুকি কি করে এটা একটা কোশ্চেন আসতে পারে এখানে। ঢুকি কি করে বলো তো, কে বলেছে কথাটা? কে বলেছে এখানে? সৌখী বলেছে, ঠিক আছে। কে? সৌখী। মা, ও মা তুই, আমি ভাবি কে না কে। তাহলে কি বলছে, বলছে কে? সৌখী। ও মা তুই, আমি ভাবি কে না কে। এই লাইনটা তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে, ছোট প্রশ্ন। এখানে এরম কোটেশনের মধ্যে দিয়ে দেবে যে কে? সৌখী। ও মা তুই, আমি ভাবি কে না কে। এই এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে সৌখীর মায়ের, ঠিক আছে। এইভাবে ছোট প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো কি বলছে, বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে, বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। তারপর দেখো কি আছে, এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া,
পেয়ে ফিরেছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে। বলছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে বাড়িতে ঢুকতে পারতো অনায়াসে, কিন্তু দরজায় টোকা টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। খুনসুরি মানে কি বলতো, যাকে বলে ঠাট্টা তামাশা বা ইয়ার্কি, ঠিক আছে, সেটাই বলছে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। বলছে এই আনন্দ তার রাখবার জায়গা নেই। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবে যে এ আনন্দ তার রাখবার জায়গা নেই। কার কোন আনন্দ রাখবার জায়গা নেই, এরকম কোশ্চেন আসতে পারে। সৌখীর মায়ের আনন্দ রাখবার জায়গা নেই। কী আনন্দ? যে সৌখী জেল থেকে ছাড়া পেয়েছে সেই আনন্দটা। তারপরে কি বলছে দেখো, লাট সাহেব জেলে গিয়েছিল। এখানে লাট সাহেব মানে কি, এটা একটা মনে রাখবে। লাট সাহেব কাকে বলে জানো তো? শাসনকর্তা বা গভর্নর। এই যে এর বাংলা প্রতিশব্দ হচ্ছে লাট সাহেব, ঠিক আছে। এখানে শাসনকর্তা বা গভর্নর মানে যে সর্বোচ্চ ক্ষমতার আর কি অধিকারী, ঠিক আছে, জেলের মধ্যে, ঠিক আছে। সেখানে কি বলছে দেখো, এ বলছে আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেওয়ার হুকুম দিয়ে দিল। তাহলে কি এখানে লাট সাহেব মানে কি গভর্নর বা রাজ্যপাল যাকে বলা হয়, সে জেলে গিয়েছিল আর সে তার কাজ দেখে খুশি হয়ে মানে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলাম, ঠিক আছে, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে। হেড জমাদারকে কি করেছে, সে টাকা খাইয়েছে, আর সেই জন্য সে জেলার বাবুর কাছে সুপারিশ করে দিয়েছে। তাই বেশি বলছে, তাই বেশি রেশমি বলছে, রেশ, এটা খুব ইম্পর্টেন্ট ভাষা, ঠিক আছে। এই রেমিশন, রেমিশন পেয়ে গেলাম, রেমিশন পেয়ে গেলাম। এই রেমিশন কথার মানে কি জানো? রেমিশন কথার মানে হচ্ছে শাস্তির নিষ্কৃতি। শাস্তির নিষ্কৃতি মানে সে তার যে শাস্তিটা ছিল তার থেকে সে মুক্তি পেয়ে গেল। বলছে আচ্ছা, তুই 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 কুপিটা, বলছে তুই কুপিটা জ্বাল তো আগে। এই কুপিটা মানে কি জানো? কুপি মানে হচ্ছে পেট মোটা একটা বাতি যেটা কেরোসিনের তেলের সাহায্যে জ্বলে, তাকে বলা হয় কুপি, ঠিক আছে। তুই কুপিটা জ্বাল তো আগে। কে কাকে বলছে কুপিটা জ্বালতে? সৌখী তার মাকে বলছে। তারপর সব কথা হবে। তারপরে দেখো, বলছে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলে শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টিমটিমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলাই কাঠি জেলে তুলে ধরল। টিমিটাকে মানে কি, আমরা যে টিমটিমি বলি না, সেই টিমিটাকে বলছে। মানে ছোট্ট যে একটা কেরোসিন তেলের বাতি থাকে আমাদের বাড়িতে, আগেকার দিনে থাকতো, সেইটা বলছে। সেইটা সেইটাকে খুঁজতে সাহায্য করার জন্য সে দেশলাইয়ের কাঠি জ্বাললো। তারপর বলছে কি দেখো, বলছে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। অর্থাৎ বাপের মুখ যেমন, ছেলের মুখটাও সেরকম লাগছে, চুলগুলো যখন একটু একটু পাক ধরেছে। রোগা, বলছে রোগা রোগা লাগছে যেন। বলছে সৌখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়। সৌখীর বাবার কি হতো? জেলে গেলে শরীর ভালো হতো, সেরকম সৌখীরও হয়। তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দুদেয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। তাহলে ছেলে এসে কি খুঁজছে, মানে ছেলে এসে কি যেন একটা খুঁজছে। কাদের খুঁজছে সে কথা বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। এইটা একটা কোটেশান দিয়ে লাইন আসে যে কাদের খুঁজছে সে কথা বুড়িকে আর খুঁজে দিতে হবে, মানে বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। কাদের খোঁজার কথা বলা হয়েছে এখানে? সৌখীর বউ ছেলেকে খোঁজার কথা বলা হয়েছে। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি, ঠিক আছে। তা সৌখীর মা সৌখীকে জিজ্ঞেস করছে যে তোর জেলে কি অসুখ বিসুখ করেছিল? সৌখী এই প্রশ্ন কানে তুলতে চায় না, অর্থাৎ সে প্রশ্ন সে গুরুত্ব দিল না। জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না। এখানে এইটা কোটেশান দিয়ে লাইন তুলে প্রশ্ন হতে পারে যে এদের কাউকে দেখছি না, এদের বলতে কাদের কথা বলা হয়েছে? এদের বলতে সৌখীর ছেলে এবং বউয়ের কথা বলা হয়েছে। তারপরে কি বলছে দেখো, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে কোন ভয় করছিল? যে এই যে জিজ্ঞাসা করবে যে তার ছেলে এবং বউ কোথায়, এইটা, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, জানা কথা যে জিজ্ঞাসা করবেই তবু, এটা বলে সে চুপ করে গেল। এবার বলছে দেখো, বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। অর্থাৎ এতদিন পরে তো সে বাড়ি ফিরেছে, ওই জন্য এখনই সে সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ, মরদ মানে কি বলতো? পুরুষ মানুষের রাগ শুনে এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে, হয়তো দলের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে এখনই ছুটবে। পুরুষ মানুষের রাগ তো, সেই জন্য বলছে। তারপরে দেখো, এ পরের পেজে কি বলছে দেখো,
নাতনি আর বউয়ের শরীরটা এখন, বলছে দেখো এই লাইনটা একটু ভালো করে দেখো, বলছে নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই। অর্থাৎ নাতি আর বউয়ের যে শরীর খারাপ হয়েছিল সেটা তাকে বলে এখনই কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী, আগের বউটার ছেলেপিলে হয়নি। অর্থাৎ সৌখীর যে আগের বউ ছিল, আগের পক্ষের বউ ছিল, তার কোনো ছেলেপিলে ছিল না। এই বউটার একটি একটি তো টিম টিম করছে, টিম টিম করছে মানে মানে খুব ক্ষীণভাবে জ্বলা, সেটাকে টিম টিম করছে বলছে। এই ছেলেটা তো রোগা সোগা হয়েছে, সেই জন্য এরকম করে সৌখীর মা আর কি বলছে যে ছেলেটার কথা। বলছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। বলছে তার যদি শরীর খারাপের কথা সে শোনে তাহলে সে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো সৌখী, বলছে সৌখীর কাছে রাখতে পারবো না। বলছে এতদিন পরে এলো, এতদিন পরে এলো, একদিনও কাছে রাখতে পারবো না। তারপরে কি বলছে দেখো, খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থ থাকুক এক আধ দিন। বলছে খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থ থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। কেন, মেয়েদের কি বাপের বাড়ি দেখতে ইচ্ছা করে না একবারও? বলছে এটা কে বলেছে? এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যে কেন মেয়েদের কি বাপের বাড়ি দেখতে ইচ্ছা করে না একবারও? এটা কে বলেছে বা উক্তিটি কার? এইটা হচ্ছে সৌখীর মা বলেছে, ঠিক আছে। তারপরে দেখো, না না, তা কি বলছি নাকি, তা কি বলছি নাকি, অপতিভেত, এই অপতিভেত মানে কি জানো তো? অপতিভেত অপতিভে মানে কি, অপতিভে, এইটা রটা বাদ দিয়ে অপতিভে মানে কি জানো? হতবুদ্ধি হয়ে যাওয়া। অপতিভের চেয়ে মানে হতবুদ্ধির চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। আরেকবার শুনবে এটা কি বললাম? অপতিভে, অপতিভে মানে কি, হতবুদ্ধি হওয়া। এই এখানে বলছে লাইনটা দেখো, হতবুদ্ধির চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তারপর বলছে দেখো, তার বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গিয়াছে মুহূর্তের মধ্যে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কার বাড়ি ফেরার আনন্দ কেন মুহূর্তের মধ্যে অর্ধেক হয়ে গেল? তোমরা তখন উত্তর কি দেবে? যে সৌখীর বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গেল কারণ সে তার বাড়ি ফিরে সে তার ছেলে বউকে দেখতে পাচ্ছে না। তারপর দেখো, ছেলেটাকে কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। যে তার মায়ের সঙ্গে তার ছেলেটা অর্থাৎ নাতি কিভাবে গল্প করে, নাতি আর ঠাকুমা কিভাবে গল্প করে সেটা শুনবে বলে অনেকক্ষণ কান দিয়েছিল দরজার কাছে। তারপর দেখো, ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না। সে মনে মনে ঠিক করে ফেললো যে কাল সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এই কথা এখন মাকে বলে ফেলা ভালো দেখায় না। বলছে এই কথা এখন মাকে বলা ভালো নয়, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসেছে ছেলেকে পর করে নিয়েছে। যে মা ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। তারপরে দেখো, তারপরে আছে কি দেখো, মা কত কি বলছে মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষ কথাটা কানে গেল। নে হাত হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি। এই বলছে এই রাত করে আর তোকে রাঁধতে বসাতে হবে না। এই লাইনটা প্রশ্ন আসতে পারে যে কে কাকে এই কথাটা বলেছে? সৌখী সৌখীর মাকে বলেছে। না, রাঁধছে কে? খই মুড়ি আছে, তাহলে কি খেতে দিয়েছিল তার ছেলেকে? খই মুড়ি খেতে দিয়েছিল। খেয়ে নে, তুই যে কত খেয়ে এসেছিস সে আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়ি শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার, বলছে ব্যবসার পুঁজি অর্থাৎ ব্যবসার পুঁজি মানে কি বলতো? সে তো খইমুড়ি বিক্রি করে, সেই খইমুড়িগুলোও ছেলেকে খাইয়ে দিয়েছে, ঠিক আছে। সেই খেতে খেতে তারপরে ছেলের নজর গেল কিসে দেখো? মার গায়ের ছেঁড়া কম্বলের দিকে। ও বলছে ওখানে আমাকে দে, ওখান আমাকে দে মানে কি, ওইটা ওইটা বলতো ওই কম্বলটা আমাকে দে। তার মা অর্থাৎ সৌখী তার মাকে বলছে সৌখী, ঠিক আছে। তারপর দেখো, আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের কম্বলখানা মার গায়ে জড়িয়ে দিল। তার মা বলল না না, দিতে হবে না, কিন্তু আপত্তি ঠেলে সৌখী তার গায়ে যে নতুন কম্বল ছিল জেল থেকে এনেছিল সেই কম্বলটা মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ি ঘুম আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না, রাজ্যের দুশ্চিন্তা। এবারে কেন ঘুম আসতে চায় না এই প্রশ্ন আসতে পারে সৌখীর মায়ের, কারণ তার রাজ্যের দুশ্চিন্তার জন্য মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়। সৌখী কি খেতে দেবে সকাল, বলছে সৌখীকে
কি খেতে দেবে কাল সকালে, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। তাহলে বুড়ির কেন ঘুম আসছে না বা তার মস্ত ভাবনার কারণ কি, যে ছেলে অর্থাৎ সৌখীকে সকালবেলা কি খেতে দেবে। আজকে রাত ৯টায় বিক্রির বলছে, দেখো আজকে রাত ৯টায় বলছে, দেখো আজকের রাতটা না হয়, এটা একটু ভালো করে শোনো, এটা একটু মিস্টেক হচ্ছে লাইনটা। আজ রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকম চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে, তাহলে তো আর উপায় ছিল না। সব কথা না বলে আলুর চচ্চড়ি খেতে কি ভালোবাসে সৌখীটা। বলছে আলুর চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখীটা, মানে আলুর চচ্চড়ি খেতে সৌখী খুব ভালোবাসে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, কত কাল হয়েছে জেলে খেতে পায়নি, জেলে খেতে পায়নি, হয়তো খেতে পায়নি বলছে। তার মা ভাবছে যে আলুর চচ্চড়ি হয়তো সে জেলে অনেক দিন খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সব কিনতে হবে, অত পয়সা পাবো কোথায়। তারপর দেখো, ভোরে উঠে কি ছেলেকে বলা যাবে যে আগে পয়সা জোগাড় করে আন তারপর রেঁধে দেবো। ঠিক আছে, সৌখীর মা বাপ ভাবছে যে ভোরে উঠে কি ছেলেকে বলা যাবে যে আগে পয়সা জোগাড় করে আন তারপর রেঁধে দেবো। তারপরে কি বলছে দেখো, কাছারির ঘড়িতে 2টো বাজলো, ভেবে কুলকিনারা পাওয়া যায় না। মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে, যে উত্তর দিকে যে পাঁচিলটা। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে কোন দিকের পাঁচিল গাঁথা হচ্ছিল পেশকার সাহেবদের বাড়িতে, উত্তর দিকের পাঁচিল গাঁথা হচ্ছিল। আর সেখানে সে সৌখীর মা কী করতে গিয়েছিল, খই মানে মুড়ি বেচতে গিয়েছিল। ঠিক আছে, তারপরে কি দেখো, তারপরে বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। এই এই যে ভিডিওটা, এটাই আমি এতটা পড়িয়ে দিলাম, অর্থাৎ এটা দ্বিতীয় পার্ট ছিল। ঠিক আছে, প্রথম পার্টটা দেখার জন্য এবং শেষ পার্টটা দেখার জন্য তোমরা ডেসক্রিপশান বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, আলোচনাটা যদি ভালো লেগে থাকে। আর তোমাদের তো আমি অনলাইন ক্লাস করাচ্ছি, মাসে 100 টাকা করে নিয়ে, মানে সপ্তাহে তোমরা তার জন্য 2টো করে ক্লাস পাবে। যদি কেউ আগ্রহী থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে।